আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। খলিলুর রহমানকে 7টি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আগের দিন জানেন আপনারা 36 পাতার একটা নোট দেওয়া হয়েছিল তাকে, যে আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন। সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন, যিনি ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ। খলিলুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এই নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছে, সেই মিটিংটা হয়েছে, খলিলুর রহমান তো ছিলেন, আজ ছিলেন পল কাপুর, সার্জিও গোর, এলসন হুকার এইচ, পলিটিক্যাল সেক্রেটারি। না, এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে, 1 নম্বর, ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা, সরকার পরিচালনা, তাতে ইউএস প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে। এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল, যে অবাধ বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয়
অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, এর 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার আছে, নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় মানে সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে। তিন নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদাররা, এখানে অংশীদার বলতে ইউনূসের যে সংগঠনগুলো, জামাতি টামাতি সংগঠন, আপনার গতি সংসদের যে দল, হ্যাঁ, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, এনসিপি, তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল, তারা এইটার একদম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে আমাদের যে নীতি আছে, ইন্দো প্যাসিফিক নীতি, সেই আপনাদের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্ব অন্ধ, বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে, যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এবং এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে। ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপ ঢাকায় আশ্রয়, প্রশ্রয়, মদত, অর্থায়ন, আচ্ছা, তারপর স্টেট এবং নন স্টেট অ্যাক্টরের কাজ করছে। সমস্ত সাপোর্ট ইউনূস দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনূস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান দিচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে। ঢাকার যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে। 5 নম্বর, এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে, এক অনিরাপদ দেশ। শহর ত্রাসে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের মানে কোনো রকম এও আপনার কি লিখেছে, মানদণ্ডে উপনীত হওয়া যায় না। অর্থাৎ বলছেন অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না। 6 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা কোনো মতে বরদাস্ত করা হবে না। 16টি মানবাধিকার ইস্যু, 6 নম্বর পয়েন্ট, 16টি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে। ত্রাস ও ভীতির সঞ্চার, যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না। ঢাকার কাছে কঠিন সময় আসছে। এটা কেবল আমাদের একার কথা নয়, ঢাকা, এই ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত। 7 নম্বর,
ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে সেটা তারা বারবার মনে করে দিয়েছেন। এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন, আবার পাশাপাশি মার্কো রুবিও, জেডি ভান্স তারাও আবার একটা প্যারালালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প ইমপিচড হবেন, ভারতকে কাট করা যাবে না, চীনকে কাট করা যাবে না, রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। কারণ আমেরিকা যা করেছে, আমাদের মালিক যা করেছেন, মালিক তো একেবারে ন্যাটোর তো গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দিয়েছেন। সে ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ন্যাটোটা নিয়ে। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌবন্দর হচ্ছে, সামরিক নৌবন্দর। সেটা ব্যাপারেও আপনাদের বলবো নেক্সট কোন একটা ভিডিওতে। আজকে এই যে আপনারা দেখছেন যে মার্কো রুবিও একরকম কথা বলছেন, ভারতের সঙ্গে যোগাযোগ করছে, ট্রাম্প আবার ওদিকে 5% ট্যারিফ বসানোর কথা বলছেন, একেবারে দুমদাম বকে যাচ্ছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না, ভারতের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলবেন না। কিন্তু মালিক তো মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন, ভারত মোদিজি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমায় খুশি করতে পারেননি, তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন, তাই আমি তার উপরে 500% ট্যারিফ চাপাবো। এতে কি হচ্ছে? ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে, এই আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয়। ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পা তোলো। তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে, একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথী, আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস, ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মানে মার্কো রুবিও, জেডি ভান্স। আর এরা জানে, মার্কো রুবিও, জেডি ভান্স জানেন যে ইমপিচ হলে পরে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায়। তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো মোদ্দা ব্যাপার। তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে ইউনূস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে ইউনূস, ওদের খলিলুরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে। যদি না হয় তাহলে ডক্টর ইউনূসকে, সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ, তাদেরকে চরম শাস্তি পেতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয়। কারণ যা হচ্ছে ইউনূসের কিন্তু খাল খিঁচে দেবে, এইটুকু বলা যায়। ভারতও খিঁচবে, আমেরিকাও খিঁচবে। যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেস ইউজ করতে দেবে, যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো, আমার বেসে নামাও, নয়ডায় নামাও, নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও, গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে এসো। তাহলে ভারত ঢুকলো না, পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না, যে বসিয়েছিল ইউনূসকে বসিয়েছিল ইউএস এসে নেভি সিল এসে বুটস অন গ্রাউন্ডস করে
নেপথ্যে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয়। এটা পৃথিবী একবার দেখে নিয়েছে, ট্রাম্প দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডি ভান্স এই কারবারটি করতে চলেছেন। এটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রেড সিগন্যাল, অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, আমায় লিখেছেন গ্রিন সিগন্যাল। তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না, তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে, বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী। ফলে রেড সিগন্যাল না সবুজ সিগন্যাল, এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যে এত কৌতূহল ছিল যে খলিলুর কি বার্তা দিয়ে এলেন, খলিলুর একটা সাংঘাতিক বার্তা দিয়ে এলেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোনো একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া, এটি হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমি সকালবেলাতে আপনাদের আর একটা খবর দেবো, সেটা হচ্ছে এই যে নৌবাহিনী নৌ বন্দর একটা তৈরি হবে, সেটা কারা কারা ব্যবহার করবে, কারা তৈরি করবে, কত টাকা খরচা পড়বে, কত দিন লাগবে, সে ব্যাপারে ডিটেল দেব। আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা, সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায়, মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিমভাবে। এবং সেখানে 24টা আপনার থাকবে, প্ল্যাটফর্ম থাকবে 24টা। সেখানে কার কার নৌবাহিনীর জাহাজ থাকবে, তাদের কি কাজ হবে, এবং সেটা হবে সেন্ট মার্টিনের অদূরে, খুব একটা দূরে হবে না। ফলে বঙ্গোপসাগরে তাদের একটা উপস্থিতি হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। এটা বেসিক্যালি ডক্টর ইউনূসের ইচ্ছে হচ্ছে। ডক্টর ইউনূস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়, এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে, এইটা ইউনূসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার, এবং এর বিনিময়ে ডক্টর ইউনূস বেসিক্যালি আরো 1 বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা, এইটা কন্টিনিউ করতে চেয়েছে। এবং আমেরিকা এই শর্তে রাজি হয়নি, যে এই কারণে ডক্টর ইউনূসকে আরো 1 বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে, এটা আমেরিকা রাজি হয়নি। তবে স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন। কিন্তু এই যে এইটা হবে, এটা নিয়ে আমি কালকে কথা বলেছি, কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্ম ফোর্সেস এর থেকে যে যাবে, এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেস এর কারোর সাথে আলাপ করা হয়নি, কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি। এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তারা শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে খুবই আগ্রহী, কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব, ইট ব্রিংস লট অফ মানি। কিন্তু তারা গাজায় যাওয়ার ব্যাপারে আগ্রহী না, কারণ গাজায় গিয়ে তাদের হামাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে, যে যা আলোচনায় পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং খুবই আনসার্টেইন এখন পর্যন্ত এইখানকার কি অবস্থা। ইসরায়েল এবং গাজার মধ্যে যে হামাস বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে তারা মানছে না, এক পক্ষ আর এক পক্ষকে বলছে যুদ্ধবিরতি মানছে না, এবং দুই পক্ষরই বেশ হতাহতের ঘটনা ঘটছে। এখনো প্রচুর 20 লক্ষ বা তারও বেশি গাজাবাসী উদ্বাস্তু অবস্থায় বাস করছে। তো এই জায়গাটায় আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেসের অফিসাররা বা সৈনিকরা তারা যেতে চায় না, তারা মুসলিম ভাইদের এগেনস্টে অপারেশন করতে চায় না। সুতরাং এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা অলরেডি গতকাল থেকে একটা অসন্তোষ বেড়েছে। সুতরাং এটা এখন ভবিষ্যতে ফাইনালি বাংলাদেশ আর্ম ফোর্সেস থেকে কি আসলেই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যায় কিনা, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে ডক্টর ইউনূস ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করার একটা উদ্যোগ নিয়েছে। এদিকে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আবার সেই, মানে আমি যে বলেছি একটা অনিশ্চিত নির্বাচন, কিন্তু এখন
বিএনপি এবং তারেক রহমান চাইছে যে করেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়ে যায়। এবং আপনারা দেখেছেন গতকাল ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় ভার্মা, তার সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে তারেক রহমান বলেছে যে কোনোভাবেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়। যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে এবং পৃথিবীর অনেক দেশের পক্ষ থেকে বা দেশের ভেতর থেকেও বলা হচ্ছে, এই দাবির প্রেক্ষিতে তারেক রহমান বলে যে যদি ইনক্লুসিভ নাও হয় ইলেকশনটা হয়ে যাক, প্রয়োজনে সবাই মিলে আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করা যাবে। এবং বলেছে এর আগে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে যে এর আগে আমরাও করেছি, আওয়ামী লীগও করেছে, সুতরাং এটা নতুন কিছু না, কিন্তু এই মুহূর্তে একটা নির্বাচন হওয়া জরুরি। তাও মানে এখন নির্বাচনের এই যে হবে কি হবে না এর মধ্যে দিয়ে বিএনপি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা অ্যাট এনি কস্ট এই নির্বাচন চায়। এবং বিএনপি যখন এই নির্বাচনটা চায় তখন জামাতে ইসলামের পক্ষ থেকে একটা কনসার্ন ব্যক্ত করা হয়েছে। জামাতে ইসলাম যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এটা ইনশিওর করতে হবে। তারা মনে করছে যে তারেক রহমানকে যতটুকু তার প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও সরকারি সুরক্ষা দেওয়া হচ্ছে, যেটা আসলে লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং জামাত কিন্তু এই ব্যাপারটা তারা অবজার্ভ করতেছে এবং জামাত খেয়াল করছে যদি এমন হয় যে প্রশাসন এবং সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় আনার সব আয়োজন সম্পূর্ণ করে, সেক্ষেত্রে জামাত নির্বাচন থেকে উইথড্র করবে কিনা সেটা নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যাই হোক, রাজনীতির অনেক সিরিয়াস আলোচনা করলাম। আমি বলেছি যে আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে। তবে শুরুতে যে কথাটা বলেছিলাম, আজকের মিডিয়ায় ফলো করে এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে স্বামীকে আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না। এটা শুনে আমার অনেক বন্ধু, পুরুষ বন্ধু দেখলাম খুবই পুলকিত। আসলেই কি তাই? হাইকোর্ট রায় দিয়েছে এবং হাইকোর্ট বলেছে যে মুসলিম আইনে কোথাও বাধ্যবাধকতা নাই যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু যেটা আছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন লাগবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। এখন কথা হলো যে আরবিট্রেশন কাউন্সিলটা কি? এটা হলো অনেকটা স্থানীয় পর্যায়ের একটা সালিসি কমিটির মতো। এটা ধরেন ইউনিয়নে যদি হয় সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, যদি পৌরসভায় হয় পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র বা তার প্রতিনিধি, এবং স্বামীর পক্ষের একজন প্রতিনিধি, স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি সহ 3 থেকে 5 জনের একটা সালিসি কমিটি। সেইখানে স্ত্রীর পক্ষের যিনি প্রতিনিধি থাকবেন তার মতামতটা গুরুত্বের সাথে দেখা হবে। অর্থাৎ প্রথম স্ত্রী সরাসরি কি বললো না বললো, অনুমতি দিল কিনা, তার চেয়ে কথা হলো যে ওই সালিসি কমিটিতে এটা আলোচনা হবে এবং সেই কমিটি যদি দুই পক্ষের আলোচনা এবং সবকিছু বিবেচনা করে মনে করে যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে তাহলেই কেবল করতে পারবে। সুতরাং এই প্রথম স্ত্রীর অনুমতির চেয়ে ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে গেল এবং এইটাই মুসলিম আইনে আছে। সুতরাং যারা এই হাইকোর্টের যুগান্তকারী রায়ে খুশি হয়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য অলরেডি উসখুস করা শুরু করছেন, তারা এই বিষয়টি একটু জানবেন এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে যান না, তাহলে কিন্তু আইনত ফেঁসে যাবেন। প্রিয় বন্ধুরা, সবসময় খুব সিরিয়াস কথা বলি, তো আজকের যেটা বললাম এটা রসিকতা না, দিস ইজ ট্রু, বাট একটু জাস্ট ফিলিং রিলিফড, একটু আপনাদের সাথে একটু হালকা কথাবার্তা বললাম। ভালো থাকবেন, সুস্থ। দুটো ঘটনাকে একসাথে পড়া দরকার। গতকাল চিটাগং ইউনিভার্সিটির একজন টিচারকে কিভাবে ছাত্র শিবির হেনস্থা করেছে সেটা আমরা দেখলাম, এবং সেই টিচারের নামে আওয়ামীপন্থী বা আওয়ামী দোসর আমরা যুক্ত করতেই পারি, হয়তোবা তিনি সেটাও। কিন্তু ছাত্র শিবির যা করছে সেটা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। এবং কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আরেকজন আওয়ামীপন্থী বা আওয়ামী দোসর শিক্ষককে একই ধরনের হেনস্থা করেছেন এবি জুবায়ের নামে ছাত্র সমাজ কল্যাণ সম্পাদক। তিনি সেক্ষেত্রে একা ছিলেন, আর চিটাগংয়ে বেশ কয়েকজন মিলে ঘটনাটা ঘটেছে। এবি জুবায়ের স্বতন্ত্র হিসাবে নির্বাচনে জয়লাভ করেছেন, কিন্তু এটা পারসেপশন খুব কমন যে তিনিও ছাত্র শিবিরের সমর্থন পুষ্ট। আসলে আমি একটু পেছনের ঘটনাটায় যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং এই সমাজ কল্যাণ সম্পাদক তিনি খুব তারও আগে আমরা প্রায় বলি না নিজের হাতে আইন তুলে নেওয়া, সেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। তিনি এবং একজন সদস্য সর্বমিত্র চাকমা মিলে
ক্যাম্পাস থেকে অবৈধ দোকান এবং স্থাপনা উচ্ছেদ করছিলেন। তখন এই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, ডাকসুতে নির্বাচিত হওয়া তাদেরকে এই পুলিশি দায়িত্ব পালন করতে কোনোভাবেই ক্ষমতায়িত করে না, কোনোভাবেই করে না। এমনকি এখনও যা যা করছেন তারা সেগুলোতেও না। ধরে নিলাম যে আওয়ামী দোসর লোকজন আছে এবং ধরে নিলাম তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমি দেখলাম চিটাগাং ইউনিভার্সিটিতে যিনি যাকে হেনস্থা করা হয়েছে তার গায়ে হাতও সম্ভবত তোলা, যে তাকে পেটানো হয়েছে হতে পারে, কিন্তু যেটুকু হেনস্থা আমরা সামনে দেখলাম ক্যামেরা, এটুকু তো হয়েছে। এটুকুর অধিকার, কোনো কর্তৃত্ব, কোনো ক্ষমতা, কোনো রকম কোনো কিছু তাদের করার অধিকার আছে কিনা সেই প্রশ্ন আমরা করবই। তারা যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে ইত্যাদি ইত্যাদি। আমি আবারও বলছি, মুখে অনেক অভিযোগ করা হচ্ছে, তিনি এটা করেছেন ওটা করেছেন, ওর বিরুদ্ধে মামলা দিতে বলেছেন ইত্যাদি ইত্যাদি। ছাত্র শিবিরের মুখের কথাই আইন নয়। আর তার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, এই অভিযোগগুলো মানে ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ভার্সিটি কর্তৃপক্ষের এবং সেটাই হওয়ার কথা। যেমন ধরুন চিটাগং ইউনিভার্সিটিতে যিনি গেছেন তাকে কোনো একটা ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে ডাকা হয়েছে। যদি অভিযুক্ত কাউকে দায়িত্ব পালনের জন্য ডাকা হয়, এটা তার দোষ না, এটা হতে পারে যারা তাকে ডেকেছে তার দোষ। উচিত ছিল ছাত্র শিবিরের নেতাদের, উচিত ছিল, কারণ চাকসু যেহেতু বলছে এরা সবাই ছাত্র শিবির করেন, অনেকে আবার এটাকে সরিয়ে রাখেন, এক ধরনের সাধারণ ছাত্র হিসেবে তারা হাজির হতে চান সুবিধা মতো। তো তারা সেই অথরিটি যারা তাকে ডেকেছে পরীক্ষা নেওয়ার জন্য, তাদেরকে জিজ্ঞেস করতে পারে। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে, কোনো ফৌজদারি অপরাধ যদি কারো থেকে থাকে, আমি এই দুজন টিচারের ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল, তিনি একটা মিটিংয়ের জন্য গেছেন, বলা হচ্ছে আওয়ামীপন্থী টিচাররা, তো আওয়ামীপন্থী টিচাররা ভার্সিটিতে আছেন, তারা যদি ফৌজদারি অপরাধ করে থাকেন তারা জেলে থাকবেন বা মামলার মধ্যে থাকবেন, তাদের মিটিং করতে সমস্যা কোথায়? তারা যদি বসে মিটিং করেন, সমস্যা কোথায়? কিন্তু না, সেটা মানা যাবে না। আমার যা ইচ্ছে হয়, আমার গায়ে যেহেতু জোর আছে এই মুহূর্তে আমি জোর যার মুল্লুক তার মগের মুল্লুক বা মবের মুল্লুক কায়েম করে ফেলবো। এগুলো যখন ঘটে একটা সমাজে, তখন এটা আসলে রাষ্ট্র থাকে না। মানে কেউ যদি মনে করে নির্বাচিত হয়েছি বলে যে কোনো কিছু করতে পারে, আমি তাদের মধ্যে প্রবণতা দেখতে পাচ্ছি, এবং এই প্রবণতা একটা রিফ্লেকশন যে তাদের দল, তাদের মাদার অর্গানাইজেশন জামায়াতে ইসলামী যদি কোনোদিন ক্ষমতায় আসে, আসলে কী করে থাকতে পারে তারা। আমরা প্রায় একটা কথা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগের প্রতি আমরা ইনসাফ চাই। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। শেখ হাসিনা বেইনসাফি করতেন, সেই বেইনসাফির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় বেইনসাফি করতেন, সেটার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে ইনসাফ কায়েম করার জন্য। সুতরাং আমরা আওয়ামী লীগের এই সব টিচার তো বটেই, আমরা শেখ হাসিনার জন্য ইনসাফ চাই। শেখ হাসিনা যুগকে যদি আমরা পেয়ে যেতাম, তাকে যদি আমরা হাতের মধ্যে পাই, আমরা যদি খবর জানি, তাকে আমরা আসলে আইনের হাতে, বিচারের হাতে তুলে দেবো, কারণ তাকে ধরে হেনস্থা করার অধিকার নেই। এই টিচারদেরকে তারা এসছে, তাদের ব্যাপারে ভার্সিটি কর্তৃপক্ষের কাছে জানাতে পারতেন, যেমন জানাতে পারতেন ক্যাম্পাসের কোনো অবৈধ দোকান বা স্থাপনা উচ্ছেদ করার জন্য, সেটার জন্য যে সঠিক নিয়মতান্ত্রিক পদ্ধতি সেটা ফলো করা। আমরা বাংলাদেশকে জঙ্গলের আইনে পরিণত করতে, হাসিনার জঙ্গলের আইনের জায়গায় আরেক জঙ্গলের আইন দিয়ে বাংলাদেশ রিপ্লেস আমরা করতে চাই না। শুধু আওয়ামী লীগ বললেই, জুলাই বিরোধী বললেই, জুলাইয়ের পক্ষে বললেই যা ইচ্ছা তা করে ফেলা যাবে, এগুলো আওয়ামী প্রবণতা। যেমন একসময় তারা রাজাকারের দোসর, স্বাধীনতার বিরোধিতাকারী ইত্যাদি ইত্যাদি কথা বলে, জামাত ইসলামী বলে মানুষকে মানে এক ধরনের ডিহিউম্যানাইজ করে যে কোনো কিছু করার সম্মতি উৎপাদন করার চেষ্টা করতে, এটা একই ধরনের প্রচেষ্টা। আওয়ামী লীগ বলে বা আর কিছু বলে, জুলাই বিরোধী বলে তাকে যে কোনো কিছু করার সম্মতি উৎপাদনের চেষ্টা, দুটোই একই ধরনের প্রবণতা, দুটোই একই ধরনের ফ্যাসিবাদ। এটা মাথায় রাখতে হবে। ভারত কে এটা করবে সেটা করবে, আসলে ভারত যেদিন এদের চুলকায় হাওয়া বানাইতেছে, ভারত যেদিন ফুড চেইনটা কেটে দিবে, ভারত যেদিন আকাশপথটা বন্ধ করে দিবে, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এদের আসলে মানে ওই যে সুখে থাকতে ভূতে কিলায়, ভালো লাগতেছে না। মানে একবার আওয়ামী লীগ থাকতে ভালো লাগে নাই, আচ্ছা মেনে নিলাম আওয়ামী লীগ সরকারের পতন চান, নতুন সরকার আনো, নো প্রবলেম, গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে পারে, যেতে পারে, সমস্যা নেই। এই ভারতের সাথে যে চুলকানিটা, পাকিস্তান তুরস্কের ইশারায়, তুরস্কের পৃষ্ঠপোষকতা এবং আরেকটি বৃহৎ শক্তির পৃষ্ঠপোষকতায় যেভাবে তারা উস্কাচ্ছে, ভারতের বিরুদ্ধে নিজেদেরকে বিরাট মর্দ প্রমাণ করতে চাচ্ছে, যেদিন শুরু করবে ভারত, সেদিন তাদের খুঁজে পাওয়া যাবে না। এই বাংলাদেশটারই তো অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের মানুষ তো দুর্ভিক্ষে মারা যাবে। ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? নেভার এভার, নেভার, কখনোই বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করবে? জাস্ট ফুড চেইন কেটে দিবে, আকাশপথ বন্ধ করে দিবে, বন্দরে একটু পাহারাদার বেড়ে দিবে, ওগুলো বাদ দিলাম। শুধু আমি যেটা বারবার বলি,
শুধু সীমান্ত চলাচল বন্ধ করে দিলে কালকেই তো বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে, হাহাকার। চাউলের দাম হবে 200 টাকা কেজি, ডালের দাম হবে 500 টাকা। আমি লিখে দিলাম আপনাকে, গরু হবে 3000 টাকা কেজি, গরুর মাংস কালকে সীমান্তটা বন্ধ করে দিলে। এদের সাথে কেন যে মানে এরা তো হচ্ছে কি, এরা আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে যেমন মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে যায়, তেমনি মানে ভারত পাকিস্তান প্রেমে গিয়ে তারা ভারতের এমন বিরোধিতা করতেছে যে নিজের দুঃখ নিজে ডেকে আনতেছে। আর পাকিস্তান যে কাজটা করতেছে, শত্রুকে মারতে, বাঘকে মারতে শত্রুকে পাঠাচ্ছে। অর্থাৎ ভারত হচ্ছে বাঘ আর শত্রু হচ্ছে বাংলাদেশ। তো পাকিস্তান চিন্তা করতেছে শত্রু মারতে যদি বাঘ মারতে যদি শত্রু পাঠায়, শত্রু মরলেও লাভ, বাঘ মরলে আরো বেশি লাভ। পাকিস্তান এই পলিসি করেছে। এটা আমাদের বাংলাদেশের মৌলভী সাহেবদের ঢুকতেছে না।